বন্ধুরা, 22শে এপ্রিল পেহেলগ্রামে জঙ্গি হামলার পর এক জঙ্গি আমাদের এক হিন্দু বোনকে বলে, যাও মোদিকে গিয়ে বলে দাও। ওই অপমানজনক মন্তব্যের ঠিক 15 দিন পর ভারত যা করেছে তা গোটা পাকিস্তানের জন্যই এক ভয়ঙ্কর বার্তা। মাত্র 25 মিনিটের অভিযানে ভারত পিওকে এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে 24টি মিসাইল নিক্ষেপ করেছে, যাতে প্রায় 100 জন জিহাদি মারা গেছে। এই নিহতদের তালিকায় রয়েছে জৈশ নেতা মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য, তার বোন, ভগ্নিপতি, ভাগ্নে ও ভাগ্নি, আরও অনেকে। এটা আমরা বলছি না, ভারতীয় মিডিয়া বলছে না, এটা বিবিসি নিজেই জানিয়েছে। এমনকি মাসুদ আজহার এখন কাঁদতে কাঁদতে বলছে, হে আল্লাহ, আমিও যদি মরে যেতাম। তবে এই প্রসঙ্গে বলি, মাসুদ আজহার যদি আমাদের এই আওয়াজ শুনতে পায়, তবে ওকে জানিয়ে দেওয়া দরকার তার এই চাওয়াটাও পূরণ হবে, তবে তাতে একটু সময় লাগবে। আগে তো গোটা সিস্টেমটার শেষ দেখা দরকার। অনেকেই জানে না এই মাসুদ আজহারই সেই জঙ্গি যাকে 1999 সালে IC-814 বিমান ছিনতাইয়ের পর ছাড়তে বাধ্য হয়েছিল ভারত। মুক্তি পাওয়ার পর সে জৈশ-ই মোহাম্মদ নামে জঙ্গি সংগঠন গড়ে তোলে, যার হাত ধরে 2021 সালে সংসদ হামলা, 2016 সালে পাঠানকোট হামলা আর 2019 সালের সেই ভয়াবহ পুলওয়ামা হামলা, যেখানে আমাদের 40 জন বীর জওয়ান শহীদ হন। প্রতিটা ঘটনার পেছনে এই লোকটাই ছায়া, আর আজ ইতিহাস তার প্রতিশোধ নিচ্ছে। আজ যখন এই লোকটা বুক চাপড়ে কাঁদছে, তখন গোটা দেশের বুকে যেন এক শীতল প্রশান্তি। যারা ভারতকে নরম স্বভাবের বলে অপমান করত, তারা বুঝতে পারছে ভারতের সহনশীলতা ভারতের দুর্বলতা নয়। ভারত কি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। এখন তো মাত্র 25 মিনিটেই 24টি মিসাইল ছুড়েছিল, তাতেই এই হাল। আর একটু ধৈর্য ধরো, খেলাটা সবে শুরু। ওদিকে খাজা আসিফ নামের এক পাকিস্তানি নেতা কিছুদিন আগেও পারমাণবিক অস্ত্রের ভয় দেখাচ্ছিলেন, আর এক রাতের ধাক্কায় সুরই পাল্টে ফেলেছেন। এখন বলছেন ভারত যদি অপারেশন সিন্দুর বন্ধ করে, তবে আমরাও পাল্টা আক্রমণ করব না। মানে এই হলো অবস্থা। যাদের দেশ নালার ধারে পড়ে থাকা পাউরুটি খায়, তারা এত কিছু ভাবছে, আর এখন চুপ করে বসে নিজের দেশের বিলুপ্তি দেখো। এখনও পাকিস্তানিদের সৌভাগ্য যে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনার মতো হিংস্র নয়। তোমরা নিরীহ হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছিলে, যারা পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিল, কেউ হানিমুন করতে গিয়েছিল, কেউ ছুটি কাটাতে গিয়েছিল। সেই নির্দোষ নিরীহ মানুষদের তোমরা হত্যা করেছো নির্মমভাবে। আর আমরা যখন প্রতিশোধ নিচ্ছি, তখন চেষ্টা করছি যেন কোনো সাধারণ নাগরিকের ক্ষতি না হয়। এটাই আমাদের আর তোমাদের মধ্যে তফাৎ। যে 9টি জায়গায় ভারত আঘাত এনেছে, সবই ছিল জঙ্গিদের ঘাঁটি। বাওয়ালপুরে মার্কাজ সুবহান আল্লাহ, জয়শের দুর্গ, মুরিদকেতে মার্কাজ তায়েবা, লস্করের বেস, আর শিয়ালকোটে মেমুনা জোয়া, হিজবুল মুজাহিদিনের গোপন আস্থানা। বাকি 6টিও জঙ্গি সংগঠনের শেল্টার। আর এতটাই নিখুঁত ছিল এই আক্রমণগুলো, পাশের কোনো সাধারণ ভবনের একটু ক্ষতিও হয়নি। এই দৃশ্য দেখে পাক সেনা আর শাহবাজ শরীফ এতটাই ভয় পেয়ে গেছে যে মনে হচ্ছে তারা যেন কোনো গুহায় ঢুকে পড়েছে। এখন ওদের মনে হচ্ছে যদি ভারত সত্যিই এতটা পারদর্শী হয়, তবে দিল্লি থেকে মিসাইল ছুড়ে একেবারে ইসলামাবাদের ঘরের ভেতর বিস্ফোরণ ঘটিয়ে দেবে। পাকিস্তান থেকে যে ছবিগুলো আসছে, তাতে দেখা যাচ্ছে আতঙ্কে কাঁপছে গোটা দেশ। মসজিদ থেকে মাইকিং হচ্ছে, বাড়ি ছেড়ে পালাও। মানুষ লোটা কম্বল নিয়ে ছুটছে, আর তার মধ্যেই আকাশ থেকে এক মিসাইল নেমে এসে এক ভবন উড়িয়ে দিচ্ছে। ভয়াবহ বাস্তবতা নামছে ওদের মাথার উপর। এই দৃশ্য দেখে গোটা পাকিস্তানে হাহাকার পড়ে গেছে, যেন ঘরে থাকলেও মৃত্যু নিশ্চিত, বাইরে গেলেও রেহাই নেই। আর ঠিক এই আতঙ্কটাই আমরা ওদের মনে গেঁথে দিতে চেয়েছিলাম, যাতে যারা জঙ্গিদের সমর্থনে হাততালি দেয়, তারাও বুঝে নেয় এখন আর কোনো জায়গায় নিরাপদ নয়। যেন বুঝে যায় একজন ভারতীয় রক্ত ঝরলে তার বদলায় ভারত গোটা দেশটাকে দগ্ধ করে দেবে। আর আমি আগেই বলেছিলাম, এ তো কেবল শুরু, বাকি গল্প তো এখনো বলা হয়নি। এবার বলছি, মন দিয়ে শুনুন। ভারত এই নিখুঁত হামলা চালালো কিভাবে? প্রতিবেদন বলছে এই অভিযানে রাফায়েল যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে, যেগুলোর সঙ্গে রয়েছে অত্যাধুনিক রেডার সিস্টেম। ব্যবহার করা হয়েছে স্কাল্প ক্রুজ মিসাইল, যা প্রায় 500 কিলোমিটার দূরে বসেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। সঙ্গে ছিল হ্যামার বোম, এক ধরনের স্মার্ট বোম, যা জিপিএস ও লেজার গাইডেড প্রযুক্তিতে চলে। এমনকি চলন্ত লক্ষ্যবস্তুকেও নিঃশেষ করে দিতে পারে। হামলার আগে টার্গেট নিশ্চিত করতে
ব্যবহার করা হয়েছে ইসরায়েলি তৈরি হেরন ড্রোন, যা শত্রুর অবস্থান চুপিসারে নির্ণয় করে দেয়। মাত্র 25 মিনিটে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে কারা আসল বাপ আর কারা শুধুই শব্দ করে। আমরা সিংহ আর ওরা ভয় পাওয়া মেষ শাবক, যাদের শিকার করতে আমাদের সময় লাগে না, শুধু ইচ্ছেটাই দরকার। যে পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এত গর্ব করে, ভারতের একটা মিসাইলও আজ আটকাতে পারেনি, ভারতের একটা চুল পর্যন্ত ছুঁতে পারেনি। কোনো ক্ষতি হয়নি ভারতের, না কোনো সেনা, না কোনো বিমান, কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, যেটা পারছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে। কখনো বলছে 5টা যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে, ড্রোন ধ্বংস করেছে, কিচ্ছু করতে পারেনি, শুধু ফেক নিউজ ছড়াচ্ছে। এবং এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের কিছু মিডিয়া, যারা পাকিস্তানের হয়ে লড়াই করছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তান যেটা বলছে 5টা বিমান ধ্বংস করেছে, ড্রোন ধ্বংস করেছে, ঠিক একই বুলি আওড়াচ্ছে পাকিস্তানের কিছু মিডিয়া, ফেক নিউজ ছড়াচ্ছে। বাস্তবে কিছুই ঘটেনি, ভারতের একটা চুলও ছুঁতে পারেনি। এই হামলার পর সেই পাকিস্তানিরাও একদম নিঃশব্দ হয়ে গেছে, যারা গত 5 বছর ধরে প্রশ্ন করত উরি আর পুলওয়ামার বদলার প্রমাণ কোথায়। এখন তারা নিজেরাই বলছে কিভাবে এমন নিখুঁতভাবে সম্ভব হলো। এইবার ভারত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই নাও, চাইছিলে না প্রমাণ, এবার নাও। শুধু কাক নয়, গোটা মাসুদ আজাহারের পরিবারই এক ঝটকায় মাটির নিচে। বিভিন্ন সূত্র বলছে এই হামলায় নিহত হয়েছে তার ভাই মোহাম্মদ তারিক আনোয়ার, তার স্ত্রী সাজিয়া, 2 সন্তান, 4 বোন, সঙ্গে মোহাম্মদ ইব্রাহিম আজাহার, আব্দুল রউফ, তাহির সাইফ এবং মোহাম্মদ আমার, সবার নামই এই তালিকায়। মাসুদ আজাহারের নেশা ছিল নিরীহদের লাশ গোনা আর তাদের ছেলেমেয়েদের জঙ্গি বানানো। এবার ঘরে বসে নিজের পরিবারের লাশ গোনো মাসুদ। দেখো কেমন লাগে, কারণ যতদিন নিজে না হারায় ততদিন বোঝা যায় না কাউকে হারানোর যন্ত্রণা কেমন। আর মনে রেখো, এটা তো কেবল শুরু। পাকিস্তান এতটাই ঘাবড়ে গেছে যে নিজেদের আকাশ সীমাই বন্ধ করে দিয়েছে আতঙ্কে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম শরীফ, যাকে অনেকে মৌলানা মুনির গোপন বান্ধবীও বলে চেনে, ঘোষণা করেছেন জরুরি অবস্থা, স্কুল কলেজ বন্ধ। ভাবা যায়, শুধু 25 মিনিটের চাপে যদি এই অবস্থা হয় পাকিস্তানের, তাহলে 1 সপ্তাহ চললে তো পাক আর্মি হেলমেট খুলে ডান্ডিয়া শুরু করবে। তবে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় কি জানেন? এই ভয়াবহ মুহূর্তেও ভারত সরকার তার সেনা সংযম এবং সংবেদনশীলতায় এক ঐতিহাসিক বার্তা দিয়েছে। পেহেলগামের সেই জঘন্য ঘটনার প্রতিশোধ নিতে অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুর। এর মানেই পরিষ্কার, তোমরা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছিলে, আর এবার আমরা সেই লাল রেখা ফিরিয়ে আনতে প্রতিশোধ নিচ্ছি। আর সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? এই সামরিক ব্রিফিং যেটা হয়েছিল, সেখানকার মুখ ছিলেন 2 সাহসিনী, এয়ারফোর্সের উইং কমান্ডার বমিকা সিং এবং আর্মির কর্নেল সোফিয়া কুরেশি। অর্থাৎ তোমরা যাদের কষ্ট দিয়েছিলে তাদের প্রতিশোধ নিচ্ছে আমাদের মেয়েরাই। তোমরা চেয়েছিলে ভারত হিন্দু মুসলিমে বিভক্ত হোক, কিন্তু দেখো, এখানে আমাদের এক মুসলিম কন্যা কর্নেল সোফিয়াই তোমাদের সীমা বুঝিয়ে দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনী কখনো ধর্ম দেখে সিদ্ধান্ত নেয় না, কিন্তু যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ ছড়াতে চায় তাদের জন্য মাঝে মাঝে একটা জবাব দেওয়া দরকার হয়। কর্নেল সোফিয়া কুরেশিকে সামনের সারিতে এনে ঠিক সেই বার্তাটাই দেওয়া হয়েছে। তোমরা যারা ধর্মের নামে ঘৃণা ছড়াও, মনে রেখো, এই দেশের মুসলিমরাই তোমাদের অস্তিত্ব মুছে দিচ্ছে। আর এই দৃশ্যটাই গোটা দেশের হৃদয় ছুঁয়ে গেছে। শেষে একটা কথাই বলবো, বন্ধুরা, মিডিয়ায় যেভাবে এই এক রাতের অভিযানের জয়গান গাওয়া হচ্ছে, তা যেন চূড়ান্ত বিজয় বলে না ধরে নেই। কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি, পাকিস্তান এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। এটা হবে দীর্ঘমেয়াদী লড়াই। যতদিন না পাকিস্তানি সেনাদের ঘরেও অন্ধকার নামে, ততদিন তাদের শিক্ষা দেওয়া সম্ভব নয়। আর হয়তো তাতেও তারা শিক্ষা নেবে না। তবে এবার ছাড় দেওয়ার সুযোগ নেই, এখনই উল্লাসের সময় নয়। পাকিস্তান পাল্টা চাল চালতে পারে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, হয়তো আমাদের দিকেও কিছু ক্ষতি আসবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা তো কেবল শুরু। আসল শিক্ষা এখনো বাকি, আর সেটা আমরা দেব। সময় দেখাবে কিভাবে। বন্ধুরা, ভিডিওটা দেখে আপনার মনে প্রথম প্রতিক্রিয়া কি এসেছিল নিচে কমেন্ট করে জানান। আর যদি মনে হয় এই বার্তা আরও অনেকের জানা উচিত,
তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।